শুরু করছি খুনে তান্ত্রিক এর তৃতীয় ও শেষ পর্ব। ইরাকে নিয়ে রকি বিচে ফিরে আসার দুদিন পর শহরের পুরনো এলাকার বড় বড় ইটের বাড়িগুলোর পাশ দিয়ে হাঁটছে কিশোর ও মুসা। মিস্টার সাইমনের বাড়িতে চলেছে। শরীর মন চাঙ্গা করা ফুরফুরে বাতাস আসছে সাগর থেকে। পথের দুধারে গাছের সারি, ঘন ছায়া, গ্রীষ্মের চমৎকার দীর্ঘ এই বিকেলগুলো মনে কেমন এক আশ্চর্য দোলা দেয় কিশোরের। মিস্টার সাইমনের বাড়িতে ঢুকলো ওরা। সদর দরজায় বেল টিপল কিশোর। দরজা খুলে দিল নিসান জাং কিম। কিশোর ও মুসাকে দেখে হাসিয়ে কান ও কান হয়ে গেল। আরে তোমরা এসো এসো, একেবারে ঠিক সময়ে এসে গেছো। ঠিক সময় মানে? জানতে চাইল কিশোর। সি হর্সের লেজের স্যুপ বানাচ্ছি, শঙ্কিত হলো কিশোর। রাত জেগে টেলিভিশনের রান্নার অনুষ্ঠান দেখে কিম, আর নানা রকম খাবার বানিয়ে পরীক্ষা করে। নিজে খায় না, গবেষণা চালায় মিস্টার সাইমনের ওপর। আর মুসাকে পেলে তো কথাই নেই। এখন মুসাকে তো খাওয়াবেই, কিশোরকেও খেতে বাধ্য করবে। বড় অসময়ে এসে পড়েছে, ভাবল কিশোর। জিজ্ঞেস করলো, মিস্টার সাইমন কোথায়? ইরাদের বাড়িতে গেছে। ঘাম দিয়ে জ্বর ছাড়লো যেন কিশোরের। তাহলে ওখানেই যাই। আরে এখনই যাবে কি? এসো না, রান্নাঘরে এসো এসো, স্যুপটা হয়ে এসেছে। পরে আসবো, জরুরি কাজ আছে আমাদের। মুসার হাত ধরে টানলো কিশোর। এসো। কিন্তু সিহর্সের লেজের স্যুপটা, বলতে গেল মুসা। তোমার খেতে ইচ্ছে করলে থাকো, আমি যাই। ঘুরে দাঁড়ালো কিশোর। অনিচ্ছা সত্ত্বেও কিশোরের পিছু পিছু রওনা হলো মুসা। পেছন থেকে ডেকে বলল কিম, মুসা তোমার জন্য রেখে দেব, কাজ সেরে চলে এসো। এসো কিন্তু। ইরিনাদের বাড়ির লিভিং রুম। কার্পেটে বেহুশ হয়ে পড়ে আছেন মিস্টার সাইমন। অদ্ভুত ভঙ্গিতে বুকের উপর ঝুলে রয়েছে চেয়ারে বসা মিস্টার ফেবারের মাথাটা। কেমন একটা ঘোরের মধ্যে রয়েছে যেন। অদ্ভুত ভঙ্গিতে বুকের উপর ঝুলে রয়েছে চেয়ারে বসা মিস্টার ফেবারের মাথাটা। কেমন একটা ঘোরের মধ্যে রয়েছেন যেন। কফি টেবিলে রাখা একটা ট্রে, তাতে চায়ের কেটলি, দুটো কাপ পড়ে আছে কার্পেটে। একটা মিস্টার সাইমনের হাতের কাছে, আর একটা মিস্টার ফেবারের চেয়ারের নিচে। কাপ দুটো তুলে ভালো মতো মুছে ট্রেতে রাখলো ইরা। পকেট থেকে নোটবুক আর কলম বের করলো। ঠেলা দিল বাবার গায়ে। বাবা, বাবা। চোখ খুললেন না মিস্টার ফেবার। ঠোঁট নড়ে উঠল, কিন্তু কথা বেরোলো না। বাবা, ভোল্টের কন্ট্রোল কোডটা কি? বিড়বিড় করলেন মিস্টার ফেবার। মাথা তোলার চেষ্টা করলেন, পারলেন না। সামান্য উঠে আবার বুকের উপর ঝুলে পড়ল। বাবা, কানের কাছে বলল ইরা। বলছো না কেন? বলো। কি বলবো? অনেক কষ্টে যেন কথাগুলো বেরোলো মিস্টার ফেবারের মুখ থেকে। ভল্টের কোড বুঝতে পারছো না? তোমার ব্যাংকের ভল্ট খোলার কোড নম্বর। ঘোরের মধ্যেই বলতে আরম্ভ করলেন মিস্টার ফেবার। লিখে নিল ইরা। লেখা শেষ হলে রিসিভার তুলে ডায়াল করলো। ও পাশ থেকে সাড়া আসতেই বলল, গুরুদেব, আপনার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেছি। বাবাকে চায়ের সঙ্গে ট্রুথ সিরাম খাইয়ে ভল্টের নম্বর নিয়েছি। ভিক্টর আঙ্কেল এসেছিলেন আমাকে দেখতে। তার সামনে বাবার কাছ থেকে নম্বর নিতে পারছিলাম না, তাই কড়া ডোজের ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছি। বেহুশ হয়ে কার্পেটের উপর পড়ে আছে। এখন কি করব? আসছেন? আচ্ছা, ঠিক আছে, রাখলাম। মাথা তোলার চেষ্টা করলেন মিস্টার সাইমন। ধীরে ধীরে সোজা করলেন মাথাটা। ভীষণ ভারী লাগছে। হাত তোলার চেষ্টা করলেন, পারলেন না। একটা মেটাল চেয়ারের হাতলে শক্ত করে বাঁধা। কোথায় রয়েছেন মনে করতে চাইলেন। ধীরে ধীরে কুয়াশার আবরণ সরে গেল যেন। পরিষ্কার হলো মগজ। একটা ঘরে রয়েছেন। ঘরটা ইরিনাদের লিভিং রুম। মুখে কাপড় গোঁজা। কি যেন হয়েছিল? হ্যাঁ, ইরা তাকে চা দিয়েছিল। চা খাওয়ার পর আর কিছু মনে নেই। চায়ে কড়া ঘুমের ওষুধ মেশানো হয়েছিল, বুঝতে পারলেন তিনি। যাক, ঘুম তাহলে ভাঙল। মিস্টার সাইমনের কানে এলো একটা ভারী কণ্ঠ। লোকটাকে দেখলেন তিনি। পরনে লাল সিল্কের আলখেল্লা, 6 ফুটের বেশি লম্বা।
ওষুধের ক্রিয়া পুরোপুরি কাটেনি এখনো মিস্টার সাইমনের। ঘোলাটে চোখে তাকাচ্ছেন। দেখলেন পাশেই আরেকটা চেয়ারে মিস্টার ফেভারকে বেঁধে রাখা হয়েছে। চোখে ঘোর লেগে আছে তার। মুখ ঘুরিয়ে ইরাকে দেখতে পেলেন মিস্টার সাইমন। লম্বা লোকটার মতো একই কাপড়ের একই ধরনের আলখেল্লা পড়েছে সে এখন। চোখে শূন্য দৃষ্টি, হাতে একটা বড় ছুরি। লম্বা লোকটা বলল, ফেভারের শাস্তি হবে এখন। টেনে টুনে দেখলেন মিস্টার সাইমন সামান্যতম ঢিল করতে পারলেন না হাতের দড়ি। শক্ত করে বেঁধেছে। লম্বা লোকটাই গুরুদেব বুঝতে পেরেছেন। লোকটার কালো চোখে উন্মাদের দৃষ্টি। অনেক অপরাধ করেছে এই লোক। ফেভারের কাঁধে হাত রাখল গুরুদেব। গরিবের টাকা শুষে নিয়ে টাকার পাহাড় জমিয়েছে শুধু নিজের জন্যে। মিথ্যে কথা, বিড়বিড় করলেন মিস্টার ফেভার, শুকনো ভাঙা কণ্ঠস্বর। দুনিয়ার কারো জন্যে কোনো মায়া নেই ওর। ফেভারের কথা কানেও তুলল না গুরুদেব। ব্যবসা ছাড়া আর কিছু বোঝে না, এমনকি নিজের পরিবারের লোকের দিকেও খেয়াল নেই। নিজের সন্তানকেও অবহেলা করে ঠেলে দিয়েছিল ধ্বংসের পথে। না, চিৎকার করে বললেন মিস্টার ফেভার। ইরা আমার একমাত্র সন্তান, আমি ওকে ভালোবাসি, ওর ভালো চাই। মিথ্যুক। মাটিতে থুতু ফেলল গুরুদেব। নাম্বার 1 মিথ্যুক। সরে গিয়ে ইরার কাঁধে হাত রাখল সে। কাছে সরে গুরুদেবের গা ঘেঁষে দাঁড়ালো ইরা। তার চোখ দেখে মিস্টার সাইমন বুঝলেন গুরুদেবের উপর অগাধ ভক্তি ও বিশ্বাস ইরার। গুরুদেবের ইশারায় বিন্দু মাত্র দ্বিধা করবে না খুন করতেও, এমনকি প্রাণ দিতেও নয়। বুড়ো শয়তান, মিস্টার ফেভারের দিকে তাকিয়ে বলল গুরুদেব। তোমার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। ভগবানের চরণে তোমাকে বলি দেয়াটাই ঠিক কাজ হবে। মেয়ের জীবন প্রায় শেষ করে দিয়েছিলে তুমি। ওর কৈশোর নষ্ট করেছ, ওর মায়ের জীবন শেষ করেছ। এসব অপরাধের শাস্তি তোমাকে পেতেই হবে। না, মিস্টার ফেভার বললেন, প্লিজ আমাকে। তুমি নিয়েছ অন্যের কাছ থেকে। তার কথা কানেই তুলল না গুরুদেব। আমি নেব তোমার কাছ থেকে, তোমার সব নেব। তোমার মেয়েকে তোমার কাছ থেকে সরিয়ে নিয়েছি, শান্তিতে থাকার জায়গা দিয়েছি তাকে। তোমার সুনাম ধ্বংস করে দেব, মানসিক শাস্তি শেষ করব। তোমার ব্যাংকের ভল্ট থেকে সমস্ত টাকা নিয়ে যাব, জেলে ঢোকাবো, পথের ফকির বানাবো। বিরতি দিয়ে বলল, তুমি আমার সব নিয়েছিলে, আমি তোমার সব নেব। এটা আমার প্রতিশোধ। জীবনে কখনো দেখিনি তোমাকে। অবাক হয়ে লোকটার দিকে তাকিয়ে রয়েছেন মিস্টার ফেভার। তোমার পাশ থেকে সব নিলাম কিভাবে? চুপ করো পাষণ্ড, জ্বলে উঠল গুরুদেবের চোখ। খ্যাপা কুকুরের মতো ওপরের ঠোঁটটা উঠে গিয়ে দাঁত বেরিয়ে পড়ল মাড়ি সহ। বিকৃত হয়ে গেছে চেহারা। বন্ড কোথাকার। ছুরি হাতে এগিয়ে এসে বাবার সামনে দাঁড়ালো ইরা।
ভগবানের চরণে এখন বলি দেয়া হবে তোমাকে, মিস্টার ফেভার, ঘোষণা করল গুরুদেব। ইরিনাদের বাড়ির সামনে এসে দাঁড়ালো মুসা ও কিশোর। সন্ধ্যা হয়ে গেছে। বাড়িটা প্রায় পুরোটাই অন্ধকার, শুধু দোতলার একটা ঘরে আলো। সদর দরজার কাছে এসে দাঁড়ালো ওরা। প্রথমে কলিং বেল বাজালো কিশোর। কেউ সাড়া দিল না। কয়েকবার বাজিয়েও সাড়া না পেয়ে দরজা খোলার জন্য নবে মোচড় দিল কিশোর। খুলল না, তালা লাগানো। কি ব্যাপার, খোলে না কেন? মুসার প্রশ্ন। অবাক হয়েছে। মিস্টার সাইমন, ডাক দিল কিশোর। ইরা! জবাব নেই। নিশ্চয়ই কিছু হয়েছে, কিশোর বলল। দরজা ভাঙতে হবে। দেখি, তুমি সরো। দরজায় কাঁধ ঠেকিয়ে জোরে ধাক্কা দিল মুসা। ভারী ওক কাঠের পাল্লার কিছুই হলো না। আরেকবার ধাক্কা দিতে তৈরি হলো মুসা। থামালো তাকে কিশোর। রাখো, ওভাবে হবে না। জ্যাকেট খুলে হাতে পেঁচালো কিশোর। ঘুষি মেরে একটা জানালার কাঁচ ভাঙল। ছড়িয়ে পড়ল কাঁচের গুঁড়ো। মুহূর্তে বেজে উঠল বার্গলার অ্যালার্ম সিস্টেম। তবুও কারো সাড়া পাওয়া গেল না। ফ্রেমে লেগে থাকা ভাঙা কাঁচের টুকরোগুলো টেনে টেনে খুঁড়ে ফেলে দিল কিশোর। হাত ঢোকালো ভিতরে। ছিটকিনি খুলল। ঘরে ঢুকতে আর বাধা নেই। মারো কে বোন, মেরে ফেলো, আদেশ দিল গুরুদেব। কুচিয়ে কুচিয়ে যন্ত্রণা দিয়ে মারো, যেরকম যন্ত্রণা ও তোমাকে দিয়েছে। ছুরি বাগিয়ে ধরল ইরা। হ্যাঁ, মারছি। এই সময় কলিং বেল বাজল। চমকে গেল ইরা। কে এলো? জানালার কাছে গিয়ে নিচে উঁকি দিল গুরুদেব। সদর দরজার দিকে তাকালো। সেই ছেলে দুটো যারা ভেবেছিল তোমাকে উদ্ধার করে নিয়ে এসেছে। ছুরি নামালো ইরা। নামালে কেন? গুরুদেব বলল। ফিরে এলো ইরার কাছে। ওরা তোমার কিছু করতে পারবে না, আমি আছি। কয়েকবার কলিং বেল বাজল। দরজা ধাক্কানোর শব্দ হলো। তারপর জানালার কাঁচ ভাঙার আওয়াজ। বেজে উঠল অ্যালার্ম বেল। মারো বোন, মারো, আদেশ দিল আবার গুরুদেব। কোনো ভয় নেই, যা বলছি করো। ছুরি তুলল আবার ইরা। না, প্লিজ, অনুনয় করলেন মিস্টার ফেভার। আমি তোকে সময় দিতে পারিনি, অস্বীকার করছি না, কিন্তু আমি তোকে ভালোবাসি ইরা। ঝটকা দিয়ে খুলে গেল দরজা। ঘরে ঢুকলো কিশোর ও মুসা। ইরার হাতে ছুরি দেখে তাজ্জব হয়ে গেল ওরা। গুরুদেবের মুখে হাসি দেখে বুঝে ফেলল কিশোর কি ঘটতে যাচ্ছিল। না না, চিৎকার করে উঠল কিশোর। ইরা না! আস্তে মাথা ঘোরালো ইরা। কিন্তু ও তো আমাকে ভালোবাসে না। নিশ্চয় বাসেন, উনি তোমার বাবা। না, বাসে না, আমি জানি। বাবার দিকে তাকালো ইরা। পকেট থেকে পিস্তল বের করলো গুরুদেব। কিশোর ও মুসাকে দেখালো। ওরা কিছু করতে পারবে না ইরা, মারো ফেভারকে, ওর মরাই উচিত। অনিশ্চিত ভঙ্গিতে ছুরিটার দিকে তাকালো ইরা। আবার ফিরল বাবার দিকে। শোনো ইরা, বোঝানোর চেষ্টা করলো কিশোর, অনেক দুঃখ পেয়েছো তুমি, জানি। ভালোবাসা আমরা সবাই চাই। চাও, কিন্তু না পেলে কেমন লাগে জানো না, ইরা বলল। তুমি কি করে বুঝবে? সবাই তোমাকে ভালোবাসে। তোমার চাচা ভালোবাসেন, চাচি ভালোবাসেন, বন্ধুরা ভালোবাসেন। সবার পছন্দের মানুষ তুমি। তোমাকেও সবাই ভালোবাসে, কিশোর বলল। তোমার বাবা ভালোবাসেন, আমরাও ভালোবাসি। নইলে এত বিপদ মাথায় নিয়ে তোমাকে ফিরিয়ে আনতে যাব কেন বলো? এক একজনের ভালোবাসা এক একভাবে প্রকাশ পায়, সেটা তোমাকে বুঝতে হবে। সারাক্ষণ শুধু ভালোবাসি ভালোবাসি বলে মুখে ফেনা তুলে ফেলে ভালোবাসা বোঝানো হয় না। মিথ্যে কথা বলছে ও বোন, গুরুদেব বলল। আমি ছাড়া আর কেউ তোমাকে ভালোবাসে না। যা বললাম করো, মারো ওকে। না ইরা, ওর কথা শুনো না,
চিৎকার করে বলল কিশোর। ও তোমাকে ঘৃণা করে, ও একটা শয়তান, পাষণ্ড, নরকের পিশাচ, কাউকে ভালোবাসতে পারে না। ও তোমাকে দিয়ে তোমার বাবাকে খুন করাতে চাইছে, তারপর তুমি জেলে যাবে। না, ইরাকে আমি ভালোবাসি, গুরুদেব বলল। ইরা আমার বোন, ছোট বোন। ওসব বলচাল অনেক হয়েছে মিস্টার হেইফার। আমি হেইফার নই, গুরুদেব, স্রেফ গুরুদেব। ভগবানের দরবার থেকে এসেছি তার দূত হয়ে। পৃথিবীতে শান্তির বাণী নিয়ে এসেছি। আমি শক্তিশালী, মহা ক্ষমতাশালী স্বর্গের দূত। আমার পায়ের ছোঁয়ায় কেঁপে ওঠে ধরণী। আপনি এক অতি সাধারণ বাজে লোক মিস্টার হেইফার ডন, কিশোর বলল। কার্নিভেলের সস্তা এক হিপনোটিস্ট, তবে আপনার ট্যালেন্ট আছে। সেটা বুঝেই রঘুবীর ওরফে ডিক ট্যানারি আপনার সম্মোহন করার ক্ষমতাকে কাজে লাগিয়ে নতুন এক ধর্ম চালুর ফন্দি করে। না, 100 বার হ্যাঁ, জোর দিয়ে বলল কিশোর। তারপর পর্বতের উপর একটা জায়গা কিনে নিয়ে আশ্রম বানায় ট্যানারি। আপনাকে করে ধর্মগুরু। বাড়ি পালানো ছেলে মেয়েদের পটিয়ে নিয়ে গিয়ে আপনার শিষ্য বানাতে শুরু করে। আপনারা ওদের সুখ শান্তির প্রতিশ্রুতি দেন, হিপনোটাইজ করে স্রেফ গোলাম বানিয়ে ফেলেন। শিষ্যরা গোলাম হয় না, ওরা গুরুর সন্তান। কিন্তু আপনাদের বেলায় ওরা শিকার। আপনি গুরু নন, ভণ্ড, প্রতারক। গোলাম বানিয়ে ওদের কাছ থেকে তথ্য নেন আপনারা। কার বাবা কোথায় কাজ করে, কি কাজ করে জেনে নেন। বাড়ি থেকে মূল্যবান জিনিস, টাকা পয়সা চুরি করান। ইরার ওপর নজর রেখেছিলেন। আপনার দৃঢ় বিশ্বাস ছিল একদিন না একদিন আপনার ফাঁদে পা দেবেই সে, কারণ বাড়িতে সে অসুখী। যদি একরাশ নৈরাশ্য নিয়ে বাড়ি থেকে নাও বেরোতো সে, কোনো না কোনো উপায়ে তাকে বের করে আপনার কাছে নিয়ে যেতেনি। ঠিক? মিথ্যে, সব মিথ্যে, কাঁপছে গুরুদেব। শক্ত হয়ে গেছে মুঠো। হাঁ করে কিশোরের দিকে তাকিয়ে আছেন মিস্টার ফেভার। কি বলছো তুমি? আমি ঠিকই বলছি। কিন্তু তুমি এত কথা জানলে কি করে? আত্মবিশ্বাস ভেঙে পড়েছে গুরুদেবের। তার মানে আপনি স্বীকার করছেন এসব করেছেন? ইরার চোখে সন্দেহ দেখতে পেল কিশোর। গুরুদেব জিজ্ঞেস করলো আবার, তুমি এত সব জানলে কিভাবে? বললে না? মুচকি হাসল কিশোর। সামান্য কিছু তথ্য পেয়েছি, বাকিটা স্রেফ অনুমান। ইরার দিকে তাকালো সে, ভ্রু নাচাল। কি, তোমাকে দিয়ে কিছু করাতে চায়নি? টাকা পয়সা চুরি কিংবা অন্য কিছু? হ্যাঁ, আমাকে দিয়ে বাবার ব্যাংক খোলার কোড নম্বর লিখিয়ে নিয়েছে। তাহলেই বোঝো এখনো গুরুদেবের প্রতি অন্ধবিশ্বাস অটুট আছে তোমার। ইরার হাত থেকে ছুরিটা নিয়ে নিল কিশোর। বাধা দিল না ইরা। আসল নাম তোমাকে কোনোদিন বলেইনি সে, তাই না ইরা? কিশোর জিজ্ঞেস করলো। ওর নাম হেইফার ডন। হ্যাঁ, আমি ডন, ডেভিড হেইফার ডন, চেঁচিয়ে উঠল গুরুদেব। হেইফার আমার দ্বিতীয় নাম, ডন মায়ের পক্ষের নাম। এরা সত্যি আমার বোন, সৎ বোন। তার মানে তুমি মলিনার ছেলে? বিশ্বাস করতে পারছে না মিস্টার ফেভার। খবরদার ওই নাম মুখেও এনো না তুমি, চিৎকার করে বলল গুরুদেব, চোখে উন্মাদের দৃষ্টি। তোমার মতো শয়তানের সঙ্গে আমার মায়ের বিয়েটাই ছিল একটা মস্ত ভুল। টাকার ব্যবসা নিয়ে ব্যস্ত থাকতে, নিজের স্ত্রীর খবর রাখতে না। টাকা ছাড়া আর কিচ্ছু বোঝো না তুমি। সত্যি বলছি ডেভিড, সত্যি আমি জানতাম না। খোকা তুই? চুপ করো, এখন আর ন্যাকামি করতে হবে না। ইরার দিকে তাকালো গুরুদেব। ইরা, তুমি নিজের ইচ্ছে যাবে আমার সঙ্গে?
না জোর করতে হবে। বিমূঢ় হয়ে গেছে ইরা, কি করবে বুঝতে পারছে না। একবার বাবার মুখের দিকে তাকাচ্ছে, একবার গুরুদেবের। ও বুঝেছি, বাবার পক্ষ নিয়েছো, নেবেই তো। কাল সাপ যে, বেঈমানের বাচ্চা। ইরার হাত চেপে ধরল গুরুদেব। ফেভারের সঙ্গে সঙ্গে তোকেও শেষ করব আমি। ওকে ছেড়ে দিন, শান্ত কণ্ঠে বলল কিশোর। আর পিস্তলটা দিন আমার হাতে। রাগে হিসিয়ে উঠল গুরুদেব, আবার মুখ খিঁচালো কুকুরের মতো, চোখে বুনো দৃষ্টি। আমার ওপর অবিচার হয়েছে, প্রতিশোধ আমি নেবই। মাথা ঝাড়া দিল কিশোর। গুরুদেব ওকে সম্মোহিত করে ফেলতে চাইছে। গুরুদেবের চোখ থেকে চোখ সরালো জোর করে। ঘোরো, হাত তোলো, দেয়ালের কাছে চলে যাও দুজনেই। মুসা ও কিশোরকে উদ্দেশ্য করে পিস্তল নাচালো গুরুদেব। 3 সেকেন্ড সময় দিলাম। হাত তুলল কিশোর ও মুসা। গুড, গুরুদেব বলল। মিস্টার ফেভারের দিকে পিস্তল তুলল। প্রার্থনার ইচ্ছে থাকলে সেরে নাও মিস্টার ফেভার। ট্রিগারে শক্ত হচ্ছে আঙুল। আচমকা চেয়ার সহ উঠে দাঁড়ালেন মিস্টার সাইমন। অজ্ঞান অবস্থায় তাকে চেয়ারে বসিয়ে শুধু তার হাত বেঁধেছে গুরুদেব, পা বাঁধেনি। শরীর ঘুরিয়ে চেয়ার দিয়ে বাড়ি মারলেন গুরুদেবের গায়ে। পুরো ঘটনাটা ঘটে গেল চোখের পলকে। গুলি বেরিয়ে গেল পিস্তল থেকে, নিশানা লক্ষ্যভ্রষ্ট হয়ে গিয়ে দেয়ালে লাগলো। হাইয়া! কারাতের চিৎকার দিয়ে চিতা বাঘের মতো লাফ দিল মুসা। বন্দুকের নলের মতো সোজা হয়ে উপরে উঠে গেল তার ডান পা। জুতোর গোড়ালি সজোরে আঘাত হানল গুরুদেবের কবজিতে। প্রচণ্ড ঝাঁকুনিতে ছুটে গেল পিস্তলটা, উড়ে গিয়ে খটাং করে পড়ল মেঝেতে। পরক্ষণেই কানে রদ্দা খেয়ে ব্যথায় চিৎকার করে উঠল গুরুদেব। ছেড়ে দিল ইরাকে। হাত চলে গেছে কানের ওপর। ছাড়া পেয়ে ছুটে গিয়ে পিস্তলটা কুড়িয়ে নিল ইরা। গুরুদেবের দিকে তাক করে চেঁচিয়ে বলল, তুই তুই আমাকে ব্যবহার করেছিস। আমি ভেবেছিলাম তুই ভালো মানুষ, মানুষের জন্য তোর প্রাণ কাঁদে, কিন্তু তুই এত বড় শয়তান। বোন, তুমি সত্যি আমার বোন। ব্যথা পাওয়া কানটায় হাত চেপে রেখেছে গুরুদেব। ভয় ফুটেছে চোখে। ইরা, ওটা নামাও, তোমাকে সবার ওপরে স্থান দেওয়া হয়েছে। চুপ, ওসব ভণ্ডামি রাখ। রাগে অন্ধ হয়ে গেছে ইরা। পিস্তলটা দাও ইরা। হাত বাড়ালো কিশোর। ওকে গুলি করলে বিপদে পড়বে, পুলিশ ধরবে, তোমাকে জেলে যেতে হবে। দাও। ইস, কি বোকা আমি। ট্রিগারে চেপে বসতে আরম্ভ করেছি ইরার আঙুল। দাও ইরা, বোকামি করো না। পিস্তলটা কিশোরের হাতে দিয়ে দুহাতে মুখ ঢাকলো ইরা। ফোঁ পাচ্ছে, দাঁড়িয়ে থাকার শক্তি নেই যেন। বসে পড়ল মেঝেতে। জানালার দিকে পা বাড়ালো গুরুদেব। মাথা নিচু করে ডাইভ দিল মুসা। মাথাটা গিয়ে লাগলো গুরুদেবের পেটে। গুরুদেবকে নিয়ে পড়ল মেঝেতে। প্রচণ্ড ব্যথায় পেট চেপে ধরল গুরুদেব। তার দিকে পিস্তল ধরে রেখে কিশোর বলল, মুসা, থানায় ফোন করো, কুইক, আর মিস্টার সাইমনের হাতের বাঁধন খুলে দাও। রকি বিচ এয়ারপোর্ট। মিস্টার ফেভারের জন্য অপেক্ষা করছেন মিস্টার সাইমন, 3 গোয়েন্দা ও ইরা। হন্তদন্ত হয়ে এলেন মিস্টার ফেভার। মেয়ের দিকে তাকিয়ে শঙ্কিত কণ্ঠে বললেন, দেরি করে ফেলিনি তো? 2টো টিকিট বের করে মেয়েকে দেখালেন। এই যে নিয়ে এলাম। এবার বিশ্বাস হলো তো? তোমাকে নিয়ে সত্যি সত্যি ইউরোপ যাচ্ছি আমি। টাকা ইনকামের চিন্তা কিছুদিনের জন্য মাথা থেকে বাদ। বিষণ্ণ হাসি হাসলেন তিনি। ডেভিড আমার চোখ খুলে দিয়েছে। শুনলাম সত্যিই পাগল হয়ে গেছে সে। মুসা জিজ্ঞেস করল। মেন্টাল হোমে আছে। ভালো হবে তো? কিশোরের প্রশ্ন। ভালো করেই ছাড়বো, যত টাকা লাগে লাগুক, নইলে আমার পাপের প্রায়শ্চিত্ত হবে না। ওর মা যদি মুখ ফুটে একটি বড় বলতো আমাকে ডেভিড আসছে, তোমরা বিশ্বাস করো সত্যিই আমি জানতাম না। আমি সময় দিতে না পারায় অভিমান করে আমাকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে গেল একদিন। অনেক খুঁজেও ওকে আর পাইনি আমি। কয়েক বছর পর বিয়ে করলাম ইরার মাকে, কিন্তু ইরাকে রেখে সেও চলে গেল আমাকে ছেড়ে চিরদিনের জন্যে। রুমাল বের করে চোখ মুছলেন মিস্টার ফেভার। থাক জার্নি, ওসব ভেবে এখন আর মন খারাপ করে লাভ নেই। বন্ধুর হাত ধরলেন মিস্টার সাইমন। মেয়েকে নিয়ে বেড়াতে যাচ্ছ, হাসি মুখেই যাও। রুমালটা পকেটে রাখলেন মিস্টার ফেভার।
হাসি ফোটালেন মুখে। লাউড স্পিকারে ফ্লাইটের ঘোষণা দেয়া হলো। আমাদের প্লেন। মিস্টার ফেবার বললেন, ইরা চলো। আরে কিশোর না, পিছন থেকে বলে উঠল কেউ। মশাও আছো? ফিরে তাকালো কিশোর। একটা ছেলে, পরনে নীল স্যুট, খাটো করে ছাঁটা লাল চুল এখন বাড়তে আরম্ভ করেছে, কাঁধে এয়ার ব্যাগ, বগলের নিচে কয়েকটা পেপার ব্যাগ বই। যদু তুমি? অবাক হলো কিশোর। যদু না, নীল, ব্রায়ান ও নীল, হাসলো ছেলেটা। তোমরাও বেড়াতে যাচ্ছ নাকি? আমরা না, ইরা যাচ্ছে ইউরোপে। আমিও ইউরোপে। ভালোই হলো, ভাবছিলাম একা একা কাটাই কি করে। আবার বেজে উঠল লাউড স্পিকার। ইরা চলো, ফেভার বললেন, দেরি হয়ে যাচ্ছে। তিন গোয়েন্দাও মিস্টার সাইমনের কাছ থেকে বিদায় নিয়ে প্লেনে উঠে চলে গেলেন মিস্টার ফেভার, ইরা ও নীল। এরই সাথে শেষ হচ্ছে খুনে তান্ত্রিক। নতুন নতুন আরো গল্প শুনতে সাথে থাকুন গল্প বাই ঘাসফড়িং এর। ধন্যবাদ।